আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হেয়ার ক্র্যাক সম্পর্কে। হেয়ার ক্র্যাক কি, কি জন্য হেয়ার ক্র্যাক হয় এবং হেয়ার ক্র্যাক হওয়ার ফলে বিল্ডিংয়ে কি কি সমস্যার সম্মুখীন হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রথমেই বলি হেয়ার ক্র্যাক কি। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন খুব সূক্ষ্ম ফাটা কংক্রিটের মধ্যে ছাদ ঢালাইয়ের পরে যে ছোট ছোট যে একদম চিকন চিকন যে ফাটা, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফাটাকে হেয়ার ক্র্যাক বলা হয় ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। এটা কেন হয়? হেয়ার ক্র্যাক হওয়ার কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে কংক্রিটে পানির পরিমাণ মতো না হওয়া, পরিমাণ কম হওয়া, কংক্রিটে পানির পরিমাণ কম হওয়া। আপনারা হয়তো জানেন, বা যারা টেকনিক্যাল বিষয় জানেন না তাদের জানার কথা না, যারা জানেন তারা জানেন যে এক বস্তা সিমেন্ট যখন মিক্সিং করা হয় বালু, সিমেন্ট এবং খোয়ার সাথে, এখানে কিন্তু 24 লিটার পানির প্রয়োজন হয়। তো যখন এখানে 24 লিটার থেকে কম পানি ব্যবহার করা হয় তখন কিন্তু পানির পরিমাণ কম থাকে। এই কংক্রিট মিক্সিং এর সময় যদি পানির পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কংক্রিটের মধ্যে ফাটলের দেখা দিতে পারে। এই ফাটলটিকে এখন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে হেয়ার ক্র্যাক বলা হয়। এরপর আরেকটি কারণ হচ্ছে শাটারিং এর ত্রুটি। শাটারিং করার সময় যদি শাটারিং এ কোনো ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কিন্তু আপনার যে মিক্সিং এর সময় যে পানিটা, এই পানিটা কিন্তু খুব দ্রুত নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার ফলে কিন্তু কংক্রিট পানি শূন্যতায় ভোগে এবং হেয়ার ক্র্যাক হতে পারে। এই জন্য শাটারিং করার সময় যদি ছিদ্র থাকে, এবং ছিদ্র তো অবশ্যই থাকে শাটারিং করার সময়, এই ছিদ্রগুলোকে কাগজের সাহায্যে বা সিমেন্টের খালি বস্তার সাহায্যে এটাকে বন্ধ করে দিতে হয়। এবং আরো একটি কারণ হচ্ছে তাপমাত্রা। ঢালাই করার পরে যদি দেখেন, বিশেষ করে আমাদের দেশে মার্চ এবং এপ্রিল এবং মে মাসে কিন্তু প্রচুর তাপমাত্রা, আপনার 35 থেকে 36-37 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কিন্তু হয়ে যায়। এরকম সময় যদি ঢালাই হয়, তখন দেখা যায় অতিরিক্ত তাপমাত্রার ফলে পানিটা, কংক্রিটের যে পানিটা খুব দ্রুত শুকিয়ে যায়, এবং শুকানোর ফলে আপনার কংক্রিটের, এবং আরেকটা বিষয় আপনারা জানেন হয়তো, সিমেন্ট যখন মিক্স করা হয় তখন কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে একটা হিট জেনারেট হয় অটোমেটিক্যালি কংক্রিটের মধ্যে। পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রার ফলে কিন্তু পানিটা দ্রুত শুকায় যায় এবং এই হেয়ার ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হয়। এখন বলি এই ফাটলের সৃষ্টির ফলে আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়। প্রথমত হেয়ার ক্র্যাকের ফলে আপনার কংক্রিটের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয়, অর্থাৎ ভবিষ্যতে এই ফাটল দিয়ে বা এই যে ছিদ্রগুলো সৃষ্টি হয়, ছিদ্র দিয়ে কিন্তু ময়েশ্চার, বায়ু, কার্বন ডাই অক্সাইড বা জলীয় বাষ্প এর মধ্যে প্রবেশ করতে থাকে। এখন এই ফাটা দিয়ে যদি কংক্রিটের মধ্যে ময়েশ্চার প্রবেশ করে, তাহলে কি হয়? তাহলে যেটা হয়, ভিতরে যে রেইনফোর্সমেন্ট অর্থাৎ যে রড গুলো আছে, এগুলো কিন্তু তার মরিচা করোশনের সৃষ্টি হয়। করোশনের সৃষ্টি হলে এই রডগুলো আস্তে আস্তে কিন্তু মোটা হতে থাকে। কিন্তু কংক্রিটের মধ্যে তো জায়গা নাই যে জায়গায় আপনার রডটি মোটা হবে। তখন কি করে, এই রডটি আস্তে আস্তে এই কংক্রিটের উপরে প্রেসার ক্রিয়েট করতে থাকে। এখন আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টটিতে বোঝানো হয়েছে কংক্রিটের ডিউরেবিলিটি এবং করোশন। তখন এই চাপ প্রয়োগের ফলে আস্তে আস্তে আপনার কংক্রিটটা ফেটে যাইতে থাকে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বিশেষ করে কিছু পুরাতন বাড়ির ক্ষেত্রে দেখবেন যে সিলিং থেকে আপনার ওই যে ঢালাই খুলে পড়ে যায়। যখন ঢালাই খুলে পড়ে যায়, তখন দেখবেন ওই যে রডটা দেখা যায়, ওটা কিন্তু মরিচা ধরা। অর্থাৎ যখন ক্র্যাক দেখা দেয়, এই ক্র্যাকের মধ্যে দিয়ে কিন্তু বাতাস প্রবাহ, আপনার বাতাস, বায়ু কংক্রিটের মধ্যে প্রবেশ করে এবং এই রডটাকে আপনার জংয়ের সৃষ্টি করে। জংয়ের ফলে কি হয়, আস্তে আস্তে চাপ প্রয়োগ শুরু করে এবং তার ফলে এই সিলিং থেকে এই আপনার কংক্রিটটি কিন্তু খুলে পড়ে যায়। অর্থাৎ সর্বোপরি বলা চলে, এই হেয়ার ক্র্যাক আপনার কংক্রিটের স্থায়িত্ব নষ্ট করে। এখন এটি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? এক নাম্বার বিষয় হচ্ছে, যখন আপনি শাটারিং করবেন, শাটারিং করার সময় খেয়াল রাখবেন যাতে এরকম কোনো ফাঁকা না থাকে, যেটা দিয়ে ঢালাই করার পরে যে পানি থাকবে সেই পানিটি আপনার নিচে চলে যায় বা অতি দ্রুত কংক্রিটটি শুকিয়ে যায়। এই বিষয়টা আপনার নিশ্চিত করবেন যেন কোথাও ফাঁকা না থাকে। দুই নাম্বারে কংক্রিটটি যখন মিক্সিং করা হবে,
তখন যেন পর্যাপ্ত পরিমাণ পানি থাকে। পানির পরিমাণ কিন্তু খুব বেশি হইলে সমস্যা, খুব বেশি হইলে কিন্তু আপনার কংক্রিটে সেগ্রিগেট হইতে পারে। আর সেগ্রিগেট কি? সেগ্রিগেট হচ্ছে কংক্রিটের সাথে যে উপাদানগুলো থাকে, বালু, সিমেন্ট এবং খোয়া অথবা পাথর, এই বালু এবং সিমেন্ট থেকে পাথর আলাদা হয়ে যাওয়াকেই সেগ্রিগেট বলে। অর্থাৎ যদি আপনার পানির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা, সেগ্রিগেট হইতে পারে। অর্থাৎ পানিটা যেন সঠিক পরিমাণে থাকে, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। এবং আরেকটা বিষয়, আমাদের দেশে ছাদ ঢালাই হওয়ার পরে কিউরিং এর যে ব্যাপারটা আসে, ছাদ ঢালাইয়ের পরের দিন কিন্তু বালুর বাঁধ দেওয়া হয় পানি আটকে রাখার জন্য। অর্থাৎ ওই দিন কিন্তু আর পানি দেওয়া হয় না, এবং বালুর বাঁধটা শুকাতেও একদিন সময় লাগে। অর্থাৎ পানিটা ছাদে পাই আপনার ঢালাইয়ের একদিন পরে। আসলে এই ক্ষেত্রে আপনাদের করতে হবে, ঢালাই দেওয়ার পরে বালুর বাঁধ দেওয়ার আগেই আপনাকে পানি ছিটাই দিতে হবে, বারবার পানি ছিটাই দিতে হবে, যাতে অতিরিক্ত তাপমাত্রার ফলে এই ছাদটি ফেটে না যায়। এবং তারপরে বালুর বাঁধ আপনারা দিয়ে দিবেন, দেওয়ার পরে 28 দিন পর্যন্ত কিউরিং করবেন। তো এই ব্যাপারগুলো মেনটেন করলেই আশা করা যায় এই হেয়ার ক্র্যাক আর আসবে না। এবং এই হেয়ার ক্র্যাক না আসলে বা এই ফাটল না আসলে আপনার বিল্ডিং এর স্থায়িত্ব আরো বৃদ্ধি পাবে। তো আশা করি আমার কথা আপনারা সকলে বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।